ভাবে আমাদের সাথে দীঘা দেখা। হ্যাঁ একদমই তাই। আমরা দীঘার এই দিকটা কিন্তু সত্যি কোনোদিনও আমাদের আশা হয়নি। আমি আপাতত আমার জায়গা চেঞ্জ করে নিয়েছি। আমি চলে এসেছি ওই গাড়ি থেকে সোমনাথের গাড়িতে। এখন আমার পাশে ড্রাইভিং সিটে সোমনাথ বসে আছে। ঠিক হচ্ছে, বাট তারপর থেকে রাস্তা ওভারঅল ভালোই। কতগুলো বিচ দেখেছি, তাজপুর, মন্দারমণি, সব থেকে বেশি এনজয় করছি এই শঙ্করপুর বিচে এসে। কি করি বলো ভাইরা তোমরা, কি করি? আচ্ছা, কার সকাল 5টার সময় খিদে পায়? আমি কচুরি, এটা লোক সামলাতে পারছি। কচুরি, তুমি কচুরি দিদি খাচ্ছে বলে তো? না না, তাহলে মাই চয়েস আলুর পরোটা। আলুর পরোটা ভালো অপশন। ক্ষেত থেকে তোলা আলু, ক্ষেত থেকে তোলা আলু তোমরা সবে সকালবেলা ক্ষেত থেকে তুলে এনেছিস, তাই তো? হ্যাঁ। মেরি দিলি বেকরার তু হি বতা মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 5:30 আর আমরা আবার সব একসাথে জড়ো হয়ে গেছি সুদীপদার বাড়ির সামনে। আমরা সবাই মিলে এখন চলেছি একটা জায়গায়। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। বৃষ্টির দিন, অলরেডি বৃষ্টি স্টার্টও হয়ে গেছে, মেঘ ডাকাও স্টার্ট হয়ে গেছে। তো চলো দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি। সোমনাথ হচ্ছে সোমনাথের গাড়ি, সেখানে সোমনাথ, মধুমিতা আর মধুমিতার ভাই বাবু যাচ্ছে, আর আমাদের গাড়িতে আমি, সুদীপদার, চিন্তা, ভেতরে আদি আর আমাদের পাইলট। সোমনাথ কিন্তু ভালোই চালাচ্ছে। চলে এসছে তিয়াশা আর মৃন্ময়কে তো তোমরা দেখলেই। চল সবাই মিলে মজা হবে, শুরু করা যাক জার্নিটা। আমরা কিন্তু উঠে পড়েছি নিবেদিতা সেতুতে এখন। আর ডান দিকে চলে গেল দক্ষিণেশ্বরের মন্দির আর বাঁদিকে কিন্তু গঙ্গা। তো ডান দিকে দেখো সোমনাথদের তিয়াশা, মৃন্ময়, বাবু, সোমনাথ। আজকে একটা বিশাল বড় গ্রুপ আমাদের। তো আশা করি প্রচণ্ড মজা হবে। তার মধ্যে বৃষ্টির তো উপরি পাও না। তো সব মিলিয়ে আমাদের এখন মোটামুটি সময় কিন্তু দেখাচ্ছে দীঘা যাওয়ার জন্য 3 ঘন্টা 47 মিনিট, 180 কিলোমিটার। তো চলো আমরা ফার্স্ট আমাদের হল্ট নেওয়ার ইচ্ছে তো আছে কোলাঘাটে। এখন যতটা রাস্তা ফাঁকা মোটামুটি এখন আছে, যতটা ট্রেনে বেরোনো যায় ততটা আমরা পৌঁছাবো আগে কোলাঘাটে। ওখানে গিয়ে আবার সবাই মিলে মিট করছি। আমরা কিন্তু আজকে আমাদের প্রথম টোলে পৌঁছে গেছি, রাজচন্দ্রপুর টোল প্লাজাতে। আমরা অন্যান্যবার ট্রিপে এই টোলটা ক্রস করে বাদিকে একটু দাঁড়াই, কিন্তু আজকে আমরা কিন্তু দাঁড়াবো না। আমরা সোজা বেরিয়ে যাব কোলাঘাটের উদ্দেশ্যে। যেহেতু তোমাদের বললাম রাস্তা অনেকটাই ফাঁকা আর বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা আর কোথাও আপাতত না দাঁড়িয়ে প্রথমে গিয়ে কোলাঘাটেই দাঁড়াবো। আজকে অনেক দিন পরে কিন্তু আমরা আবার বেরোলাম। তো আমরা সবাই খুব এক্সাইটেড। আমাদের অ্যাকচুয়ালি অনেক প্ল্যান ছিল যেগুলো আমাদের কিন্তু ক্যান্সেল করতে হয়েছে বিভিন্ন কারণের জন্য। প্রথমে তো অ্যাকচুয়ালি আদির খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, ওর সোয়াব টেস্ট করতে হয়েছিল, ওর এতটাই শরীর খারাপ হয়েছিল, পিসিআর টেস্ট যেটা। তারপরে ও সুস্থ হওয়ার পরে আমি আর রিজো পরপর দুজনেই প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ভুগলাম কিছুদিন। তারপরে একটু সুস্থ হতে না হতেই আমার একজন ক্লোজ রিলেটিভ এক্সপায়ার করে গেছিলো। তো সেই সব নিয়ে একটু কদিন মনটা বুঝতেই পারছো কোনো প্ল্যানিং সেভাবে হয়নি করা। তারপরে সেটা হতে না হতেই আদির আবার 5th ইয়ারের বার্থডে হলো। তো সেই সেলিব্রেশনের জন্যও কিছু অ্যারেঞ্জমেন্টস ছিল আর কি। তো সেই ভিডিওটা আসবে চ্যানেলে, ডেফিনেটলি আমরা দেবো। খুব ছোট করে আমরা যতটা পেরেছি আর কি, মেমোরি ক্রিয়েশনের জন্যই মেন আর কি ভিডিওটাকে বানানো। তো সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো সব মিলিয়ে আমাদের প্ল্যানগুলো একটুখানি পোস্টপন করতে হয়েছিল। তো আজকে অনেক দিন পরে কিন্তু আবার আমরা বেরিয়ে সবাই খুব মজা করতে করতে যাচ্ছি সবার সাথে একসাথে মিলে, যেরকম তোমরা আমাদের আগের ব্লগেও দেখেছো। আমরা জেনারেলি একটু গ্রুপেই যেতে পছন্দ করি। তো সবাই মিলে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর আজকে যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি, একটা আলাদা
এক্সাইটমেন্ট কাজ করছে, ওয়েদারটাও খুব ভালো। এর আগে পুরুলিয়া ট্রিপেও তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু ঠিক এরকমই বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম, আর বৃষ্টির মধ্যে একটা দারুণ ওয়েদার পেয়েছিলাম। তোমাদের কাছ থেকে আমরা প্রচুর ভালোবাসা আর প্রচুর সাপোর্ট পেয়েছি। আমাদের পুরুলিয়া রোড ট্রিপের যে ভিডিওটা বা মাঠা ফরেস্টের ভিডিওটা, ওল্ড গ্রামটাকেও তোমরা খুব সাপোর্ট করেছো। তো আগামী দিনেও আশা করব তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করবে, এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবে। তোমাদের সাপোর্ট পেলে ডেফিনেটলি আমরা কিন্তু আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। অনেকদিন পরে একসাথে বেরিয়েছি, মানে মেঘলা ওয়েদার, গাড়ি যাচ্ছে, সুন্দর লাগছে, রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি, খুব থ্রিলিং, দারুণ লাগছে। বাট আমরা একটু জিজোকে মিস করছি, তাই না? একদম, জিজোকে একটু আমরা মিস করছি। জিজোকে মিস করা হচ্ছে। জিজো অ্যাকচুয়ালি অক্টোবরের পর থেকে আমাদের আবার ট্রিপগুলোতে জয়েন করবে। ওর কিছু পার্সোনাল একটা কিছু চ্যালেঞ্জেস চলছে এখন, তো সেটা আফটার অক্টোবর, হ্যাঁ ও ঠিকঠাক জয়েন করবে, তখন আমাদের সবকটা ট্রিপে আবার জিজোকে আমরা পেয়ে যাব। সেপ্টেম্বর 30-এ যেই বাবাটা বাঁচবে তখনই হচ্ছে একটা গ্রুপে বেঁধে আসবে, আমি আছি। একদম একদম। শুভদীপদা কেমন লাগছে বলো? আমার তো খিদে পেয়ে গেছে ভাই, এটা মানুষটাকে খাইয়ে বার করা হয় তাও বলে খিদে পেয়ে গেছে। কি করি বলো ভাইরা, তোমরা কি করি? আচ্ছা, কার সকাল 5টার সময় খিদে পায়? মানে 5টার সময় তাদেরই খিদে পায় যারা লিটারালি 5টার সময় খেয়ে সকালবেলা উঠে খেয়ে হ্যাবিচুয়েটেড তারা। ও আচ্ছা, তুমি কি সকাল ভোর 5টায় উঠে খাও? এই খুঁজি ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা, বিস্কুট ডাব্বা, সেই জন্য আজকাল বাড়িতে ভালো কিছু জানে না, জানে তোমার ভয় তো না আর কোনে কিছু, শুধু টুংটাং আওয়াজ হয়, ফ্রিজ খুললাম এইসবের, আর কি এইভাবেই চলে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমারও হয়, যে কারণে রিজোর কাছে মাঝে মধ্যেই আমাকে কথা শুনতে হয়। আমার বাইরে বেরোলেই, আমি যতই বাড়ি থেকে খেয়ে বেরোই না কেন, বাট বাইরে বেরোলেই আমার মনটা কিন্তু খাই করে যে কি খাবো, এই খিদে পেয়ে গেল মনে হয়। তো এটা একটা মানে ঘুরতে যাওয়ার যে আনন্দটা থাকে না, সেই আনন্দের সাথে কোনো না কোনোভাবে খাওয়াটাও কিন্তু রিলেটেড। যে বাইরে ঘুরতে যাচ্ছি, ঘোরার সাথে সাথে আমরা কিছু ভালো মন্দ খাবো, এটা একটা মজা। আর এই বৃষ্টি কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে, অসাধারণ লাগছে। আর যদি আমরা দীঘাতে পৌঁছেও যদি এরকম বৃষ্টি পাই, পুরো ব্যাপারটা জমে যাবে। এখন আমরা মাইলেজ পাচ্ছি 21.4, 38 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেলেছি, আর ফুল এসি অন। আর আমরা গাড়িতে 4 জন, 4+1 আদিকে নিয়ে। তো এখন অবধি ঠিকঠাক মাইলেজ পাচ্ছি। আশা করছি আজকে আমরা খুব একটা হার্ড ফুটে চালাবো না, কারণ বৃষ্টির ওয়েদার। আর আমরা কিন্তু অলরেডি আমাদের আজকের সেকেন্ড টোল পৌঁছে গেলাম, ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে আমাদের এখনো ডিস্টেন্স দেখাচ্ছে নিউ দীঘাতে 157 কিলোমিটার, মোটামুটি 3.5 ঘন্টা মতো লাগবে। যদিও আমাদের পৌঁছাতে হয়তো একটু লেটই হবে, কারণ আমরা তো কোলাঘাটে হল্ট নেব, সেখানে আমাদের ব্রেকফাস্টের প্ল্যান আছে। তো চলো, আমাদের আর কোলাঘাট পৌঁছাতে কিন্তু 10 কিলোমিটার মতো বাকি আছে। 10 মিনিটই দেখাচ্ছে ঘড়িতে, তো 7:30 নাগাদ আমরা পৌঁছে যাব। তো আজকে তোমরা কি ভাবছো বলো, কোলাঘাটে কোথায় খাওয়া যাবে, ব্রেকফাস্ট করবো কোথায়? এখনো অ্যাকচুয়ালি ডিসাইড করিনি আমরা। সোমনাথদের একবার জিজ্ঞেস করে নেবো কারোর কোনো স্পেসিফিক মানে কেউ কোনো প্রেফারেন্স আছে কিনা কোনো রেস্টুরেন্টের ওপর। যদি না থাকে তাহলে লেফট সাইডেরই কোথাও একটা দাঁড়িয়ে যাব। আর যদি ওরা বলে যে এক্সপ্রেস ধাবা বা শেরেপাঞ্জাবে কোথাও দাঁড়াবে, তাহলে সেদিকে একবার যাবো, একবার জিজ্ঞেস করে নেবো, একবার ডিসকাস করে নেবো, দেন সেই অ্যাকর্ডিং আমরা এগোবো। না, বাট আমাদের তো শেরেপাঞ্জাব যেতে গেলে আবার উল্টো ফুটে যেতে হবে না ওই দিকে। হ্যাঁ, আচ্ছা, এই ফুটে কোনো ভালো রেস্টুরেন্ট তো আছে? আমরা একবার সুবিধা মনে আছে আমরা কোথায় গেছিলাম, ঘোষ না কি একটা, সেই ঘোষ না কোথায়, সেখানে গিয়েছিলাম, বাঁদিকে লেফট সাইডেই পড়ে চলে যাওয়ার সময়। একটা আমি জানি আনন্দ বলে একটা আছে, আনন্দের নাম আমি খুব শুনেছি, কয়েকটা ভিডিও দেখেছি। তো আজকে কিন্তু আমরা একবার আনন্দেও ট্রাই করতে পারি, তো দেখা যাক সবাই কি বলে। তো চলো, তোমাদের সাথে কিন্তু কোলাঘাটে গিয়ে আমাদের এবার নেক্সট আমরা কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি।
ঘড়িতে এখন বাজে 7:30 আর আজকে কিন্তু আমরা একটা নতুন জায়গা ট্রাই করছি। কোলাঘাট পৌঁছিয়ে গেছি। আজকে আমরা শেরে পাঞ্জাবে যাচ্ছি না, আজকে আমরা ঢুকছি হচ্ছে আনন্দে। তোমাদের দেখাই, ওরা অলরেডি ঢুকে গেছে। এই জায়গাটার নাম যেরকম তোমাদের একটু আগেই বললাম যে আমি শুনেছি এবং ভিডিও কিছু দেখেছি। তো যেহেতু এটা আমাদের মানে যে সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম এই লেফটেই আনন্দ পড়ছে, তো আজকে ভাবলাম এখানেই আমরা ট্রাই করে দেখি। আর বৃষ্টি কিন্তু খুব জোরেই পড়ছে, তো চলো আমরাও যাই, ভেতরে গিয়ে দেখাই। আর বাইকার্স দেখো অলরেডি বেরিয়েও পড়েছে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। আনন্দ ধাবাতে ঢোকার আগেই কিন্তু ঠিক ধাবাটার পাশেই একটা পঞ্চবটী নার্সারি আছে। তো একটা বেশ ইন্টারেস্টিং জায়গা দেখলাম। আর শুভদীপদার ইন্টারেস্ট লেভেল প্রচণ্ড বেড়ে গেছে, আমরা সবাই মিলে দল বেঁধে ঢুকে পড়েছি কিন্তু এই নার্সারিতে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি ডিসাইড করবো এখন কি খাবো। আগে কি খাচ্ছি আমরা? আমার তো কপালটা খারাপ, আমি এখানেও অ্যাজ ইউজুয়াল সাউথ ইন্ডিয়ান এখানে অপশন নেই ব্রেকফাস্টে, তো আজকেও আমার ধোসাটা হলো না। তো আমি স্যান্ডউইচ খেয়ে নিই, আর কিছু করার নেই। সোমনাথ কি খাচ্ছিস? আমি স্যান্ডউইচ। আমি কচুরি, এটা লোভ সামলাতে পারছি কচুরি? হ্যাঁ। কচুরি। তুই কচুরি দিদি খাচ্ছে বলে তো? না না, তাহলে মাই চয়েস। আলুর পরোটা। আলুর পরোটা ভালো অপশন। ক্ষেত থেকে তোলা আলু, ক্ষেত থেকে তোলা আলু। সোমনাথ সবে সকালবেলা ক্ষেত থেকে তুলে এনেছিস, তাই তো? হ্যাঁ। এই যে ইংলিশ ব্রেকফাস্ট, প্ল্যাটার প্ল্যাটার আছে নাকি? প্ল্যাটার অর্ডার দিতে হবে। দেখছি না কোনো কিছু, বাট একটা পোস্ট সামথিং দেখতে পাচ্ছি আমি। আর হচ্ছে এখানে চাউমিন খাবো। এ সিরিয়াসলি সকাল উঠে চাউমিন? হ্যাঁ, কেন জিদ্দা আমার তো কচুরি ভাই। কচুরি আলু পরোটা ঠিক করে বলে। একটা নির্মাণে তো আলু পরোটা সিলেক্ট করেছে। আলু পরোটা অয়েলি বেশি, কচুরিটাই খাবে। ঠিক আছে, কচুরি কচুরি কচুরি। শুভদীপদা পড়ে রইলো। পাপা কি খাবে? বাবা তুমি কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইস কোথায় পাবো বাবা? জিদ্দা খাবার এসে গেছে, কচুরি। ডাল মিষ্টি। মিষ্টিটা কিন্তু এমনি দিয়েছে, ডেজার্ট কিন্তু সাথে দিয়েছে। এটা ফ্রি ছিল শিওর তো? পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে, দু বাটি পেঁয়াজ দিয়েছে। তোমার জন্যই দিয়েছি, দেখো তোমার সামনেই রাখা হয়েছে। পেঁয়াজ ভালো খাই। ওই নির্মাণ আলু পরোটা এই যে রায়তা সমেত। মানুষটা কোথায়? আলু পরোটা দেখে মৃন্ময় একবার হাত আলু ধরে পরোটা থেকে পালিয়ে গেলি নাকি নির্মাণ? হাত ধুতে গেলাম। মানে সে প্রাইস দেওয়ার হবে, সোমনাথ প্রাইস দিল। গ্রেট। ওকে দেবে না, সোমনাথকে দেবে না বলেছে। আরে সোমনাথ আমার রসগোল্লার বাটিটা তুলে নিয়েছিল, আমি দেখতে পাইনি। সোমনাথ এটা কি সেই পূর্ণেন্দুর বদলা? সেই কে? না আমার সাথে কেন? বউয়ের সাথে নিচ্ছে কি? হ্যাঁ, আমি এটা পেয়ে আরে, গেছি। সবাই এসে কে দিয়ে দিল? এটা বাবুর থেকে ছেড়ে দিয়েছে। ও তুই তো আবার হ্যাঁ বাবা, ডায়েট, হ্যাঁ তোর তো আবার স্বাস্থ্য সচেতন। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। হ্যাঁ খেতে ভালোই হবে। ভালোই। খেয়ে দেখ। ভালো। দেখি আর কি। এই জায়গাটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। ভালো লাগছে? আর শরীর ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, এখন গাড়িতে গিয়ে ঘুমিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের কিন্তু বিল চলে এসছে, সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 1879 টাকা। ঠিকঠাকই আছে, যথেষ্ট রিজনেবল। তো এখন আমরা আপাতত আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার আমরা কিন্তু গাড়িতে উঠে রওনা দিচ্ছি। আমরা আনন্দ ধাবা থেকে বেরিয়ে গেছি, এখন বেরিয়ে সোজা যাব কিন্তু দীঘার উদ্দেশ্যে। আর আনন্দ ধাবার ঠিক লোকেশনটা হচ্ছে শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে। তো তোমাদের আসতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, মানে চিনতে আর কি। খাবার কিন্তু আমাদের সবারই মোটামুটি ভালোই লেগেছে, খুবই ভালো ছিল। হ্যাঁ, আর দামটাও বেশ রিজনেবলই লাগলো। যাই হোক, ভালোই হলো ব্রেকফাস্টটা সবার। এখানে হচ্ছে সব গাড়িগুলো মানে বাসগুলো সব এখানে দেখো দাঁড় করানো। এখন আমরা সামনের দিকে এগোই। এবার আমরা এই বাদিকে দীঘার দিকে চলে গেলাম। ডান দিকে যে রাস্তাটা সেটা সোজা খড়গপুরের দিকে যাচ্ছে, আমরা এই বাদিকে ঘুরলাম। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 3 ঘন্টা লাগবে, 116 কিলোমিটার। পৌঁছাতে আমাদের মোটামুটি 12:30 হয়ে যাবে যদি আমরা আবার কোথাও না দাঁড়াই। 3 ঘন্টা একবারে চালাবো না। আর মাঝে ডাব খাবো একটু। হ্যাঁ তুমি ডাব খাবে? আচ্ছা
ঠিক আছে। তো চলো, এখন মোটামুটি বৃষ্টি হালকা হালকা পড়ছে, রাস্তাঘাটও ফাঁকাই আছে। চলো জার্নিটা আবার কন্টিনিউ করা যাক, তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। মাঝে 22 উঠে গেছিল, তো এখন ওরকম যা হয় কম বেশি করে 21.7 দেখাচ্ছে থ্রু আউট। আর 107 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি। পেট্রোল যা গাড়িতে ছিল সেটাই রয়েছে, কারণ যেহেতু বাড়ির খুবই কাছে দীঘা, তার জন্য আলাদা করে পেট্রোল ভরে অত প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তো এখনও রেঞ্জ 393 কিলোমিটার দেখাচ্ছে, যদি বাট সেফ সাইড দীঘাতে পৌঁছে একবার ফুয়েল আপ করে নেব। তো চলো, সামনে সোমনাথের গাড়ি, দুজনে মিলে 2 বন্ধু মিলে গাড়ি চালিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি যেদিনকে ও গাড়ি কিনেছিল তবে থেকেই আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে কবে এরকম 2টো গাড়ি বেরোবে আর আমরা সবাই মিলে আরও বেশি গ্রুপ ভারী করে, দল ভারী করে আমরা এরকম মজা করতে করতে বেরোতে পারবো। তো আজকে আমাদের কিন্তু সেই একটা মানে ইচ্ছাটা আমাদের পূরণ হচ্ছে, তো ওই জন্য কিন্তু আমাদের এক্সাইটমেন্টটা আরও বেশি হচ্ছে। তো ভালোই লাগছে, বেশ এনজয় করছি আমরা কিন্তু নন্দকুমার পৌঁছে গেছি। এখান থেকে এই সামনে দিয়ে ঘুরে ওই যে ডান দিকটা, ওই ডান দিক থেকে গেলেই কিন্তু আমরা চলে যাব হচ্ছে দীঘা। আমি আপাতত আমার জায়গা চেঞ্জ করে নিয়েছি, আমি চলে এসেছি ওই গাড়ি থেকে সোমনাথের গাড়িতে। এখন আমার পাশে ড্রাইভিং সিটে সোমনাথ বসে আছে, পিছনে আছে বাবু, মৃন্ময় আর তিয়াশা। এই কেমন লাগছে বল তোদের? খড়ুকে তো ভুলেই গেছিলাম আমি। বল তিয়াশা, মৃন্ময়, বাবু কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি ওয়েদার, খুব সুন্দর ড্রাইভিং করছে বাবান্দা, অসাধারণ অসাধারণ। সেই কার্ড বাড়তে যাচ্ছে। না না, অ্যাকচুয়ালি ভালো ড্রাইভ করছে সোমনাথ, ভালোই করছে। ঠিক আছে, বেশি বার খাস না আবার তুই। কচুরি পানার খেতে আছে। এই হাবি জাবি বকায় সোমনাথ দত্ত হচ্ছে এক্সপার্ট। যত হাবি জাবি বকতে দাও, সোমনাথ দত্তর থেকে বেশি কেউ বকতে পারবে না। যে কোনো টপিকে তুমি দেবে না কেন, সোমনাথ বকে দেবে। 8 ঘন্টা 45 মিনিট তুমি টাইম লিমিট সেট করে দাও, ও বকেই যাবে। ও থাকবে না, ও বকে যাবে। অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, নেতা মন্ত্রীরা আমাকে বিশেষ করে বলেছে ওরা যখন প্রবচনগুলো দিতে পারে না আমাকে দিয়ে দিতে, আমি ওদের হয়ে ভাট বকে দিই। এই জন্যই বড় গ্রুপ করে আসার কিন্তু একটা বেশ মজা আছে। আমাদের গন্তব্য তো ডেফিনেটলি দীঘাই, কিন্তু আমাদের প্ল্যানটা কিন্তু আজকে দীঘা পৌঁছানোর জন্য একটু অন্যরকম। আমরা মন্দারমণি হয়ে তারপরে কিন্তু দীঘা যাব। তো ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু আমাদের মন্দারমণি। তো আমরা অলরেডি আমরা চাউলখোলার খুব কাছাকাছি চলে এসেছি। চাউলখোলা থেকে আমরা সোজা বাদিকে ঢুকে যাব, আর সোজা যদি যেতে হয় তাহলে দীঘার দিকে যেতে হয়। আমরা সোজা দীঘার দিকে না গিয়ে আমরা বাদিকে ঢুকে যাব। মন্দারমণির ডিস্টেন্স আমাদের এখান থেকে দেখাচ্ছে 9.3 কিলোমিটার। আমাদের সময় লাগবে 23 মিনিট মতো। আরও প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, যেগুলো এখন সব হোটেলে চেক আউট করে বেরোচ্ছে। আর এই 2 সাইড জুড়ে কিন্তু প্রচুর রিসর্ট। জাস্ট এখান থেকে শুরু হলো, এরপর পরপর প্রচুর রিসর্ট আছে। এখান থেকেই সোজা আমরা দীঘা, তাজপুর আর মন্দারমণি ডিরেক্ট টাচ করতে পারবো। ফার্স্টে পড়বে মন্দারমণি, দেন তাজপুর, দেন হচ্ছে দীঘা, আর মাঝে মনে হয় শঙ্করপুরও পড়বে। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরের এই বাদিক থেকে কিন্তু আমরা সোজা ঢুকে যাব বিচের দিকে। স্যার আমাদের স্টাইল মারবে। পার্কিং এ তো ফুল মনে হচ্ছে, নিজের জায়গা কোথায়? সামনে গিয়ে বাদিকে দেখবে নাকি? দেখো পার্কিং এর লোকদের জিজ্ঞেস করো, সামনেই ও তো পুরো ফুল ফাঁকা। বিচে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণি বিচে। আর এখানে আমাদের গাড়িটাও আমরা পার্ক করে দিয়েছি। আমাদের গাড়ি এখানে আর সোমনাথদের গাড়ি ওখানটাতে পার্ক করা হয়েছে। সবাই এখন বেরিয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে দেখতে সমুদ্রটা। আর এই যে খড়ুও রেডি। তো যাই হোক, চলো তোমাদের সমুদ্রটা দেখ, যেটার জন্য আসা ফাইনালি সাকসেসফুল। উত্তাল সমুদ্রের এই বিউটিটা এনজয় করার জন্যই আমাদের কিন্তু এখানে কতদিন পরে বেরোলাম।
এর আগে আমরা লাস্ট সমুদ্র গিয়েছিলাম হচ্ছে দুবলাগাড়িতে। কবে গেছিলাম একটু বলে দাও। ওটা লাস্ট ইয়ার আমরা নভেম্বর 5-এ গেছিলাম। তো তারপরে আমাদের পরপর পাহাড় হয়েছে, জঙ্গল হয়েছে, সবই হয়েছে, বাট সমুদ্র ওই জন্য আমরা এবার ডিসাইড করলাম যে অনেক দিন সমুদ্র হয়নি, তাই এবার সমুদ্রের দিকেই যাই। আর এমনিও আমি যেহেতু বিচ পারসন, তো সমুদ্র আমাকে খুব টানে। বাট একটা একটু আফসোস যে হয়তো একটা দিন হাতে সময় নিয়ে এলে বেশি ভালো লাগতো, কারণ সন্ধেবেলার যে সমুদ্রের বিউটি ওটা অন্য রকমের বিউটি, তো ওইটা আমরা এনজয় হয়তো আজকে করতে পারবো না। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপাতত এখানে একটু বসি, একটু টাইম স্পেন্ড করি, দেন তারপরে এখান থেকে কোথায় যাই সেটা তো তোমরা ব্লগটা দেখতে দেখতেই জানতে পারবে। তো এখনো অবধি যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখার জন্য একটা রিকোয়েস্ট রইল। আর যাদের এই চ্যানেলটা, যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে তারা ডেফিনেটলি বলবো আমাদের সাথে থেকো, আমাদের সাপোর্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন ঘড়িতে ঠিক বাজে 1টা, আর আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। মন্দারমণি পুরো লোকে লোকারণ্য, আজকে সানডে, দুপুরবেলা প্রচুর লোক এখানে। আর বাদিকে কিন্তু এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, খুব সুন্দর মন্দিরটা, এখানে অনেক ধরনের মূর্তি আছে। তো এখন আমরা বেরিয়ে এখন মেরিন ড্রাইভের যে রাস্তাটা সেটা আমরা ধরবো, ধরে ওখান থেকে পরপর যেরকম তোমাদের বলেছিলাম তাজপুর, শঙ্করপুর, আর তারপরে দীঘা। 1টার সময় মন্দারমণি বিচ থেকে বেরিয়েছিলাম। আর মেরিন ড্রাইভের রাস্তা ওরা যাদের জিজ্ঞেস করলাম ওখানকার স্থানীয় বাসিন্দাদের, তারা বললো যে মোটামুটি 7-8 কিলোমিটার গেলেই আমরা নাকি মেরিন ড্রাইভের রাস্তাটা পেয়ে যাবো। এখনো এত বাজে রাস্তা, এই রাস্তাটা আমরা এখনো মেরিন ড্রাইভের রাস্তাটা ধরতেই পারিনি। ভেতরের রাস্তা দিয়েই যেটা চলেছি, এই রিসর্টের পাশ দিয়ে, রাস্তাটা এত ভাঙাচোরা, অত্যন্ত খারাপ অবস্থা। কততে স্পিডে যাচ্ছ? আরে গাড়ি সেকেন্ড গিয়ারের বেশি তোলাই যাবে না। জানি না মেরিন ড্রাইভ কি বানিয়েছে, ওখানেও কি এরকম সিচুয়েশন কিনা জানি না। বৃষ্টির পরে আবার ওরকম সিচুয়েশন হয়ে গেছে কিনা। নিয়ে আছে সুইফট তলা দিয়ে। ফাইনালি আমাদের এই বাজে রাস্তাটা শেষ হয়েছে, আর এবার আমরা কিন্তু উঠতে চলেছি আমাদের যেটার জন্য মেনলি এই রাস্তাটা চুজ করা, সেটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এখান থেকে শঙ্করপুর, দীঘা, তাজপুর সব যাওয়া যায়। শঙ্করপুর এখান থেকে 10 কিলোমিটার, আর দীঘা কিন্তু এখান থেকে পড়বে প্রায় 20 কিলোমিটার মতো। আর এখন আমরা এটা জলধা ব্রিজে উঠছি। ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে সামনে সমুদ্রটা। আমরা এই জায়গাটা হচ্ছে দারুণ লাগছে তাজপুরের বিচটা। এখান থেকে আমরা সোজা এরকম পুরো সমুদ্রকে বাদিকে রেখে একদম সমুদ্র পাশ দিয়ে কিন্তু আমরা রাস্তাটা ধরে সোজা দীঘার দিকে পৌঁছে যাব। চলো দেখি একবার আমরা তাজপুরে বাদিকে নামবো কিনা। এসে গেছি আমরা তাজপুরে, একটু দাঁড়াই দেখছি। এখানে গাড়িটাকে রাখলাম, বেসিক্যালি তোমাদের বলে দিই ওই সাইড থেকে আমরা এলাম, মন্দারমণি সাইড থেকে এসে মেরিন ড্রাইভটা এদিকে কন্টিনিউ হচ্ছে টুয়ার্ডস দীঘা। আমরা এইখানের মোড়টা দাঁড়ালাম, আগে থেকে ডান দিকে তাজপুর পড়ে, তো আমরা গাড়িগুলোকে এইখানে পার্ক করলাম, করে এই জায়গাটা অনেকে বসে, খুব ভালো লাগছে দেখতে। আর ওই দেখো ওই দূরটা, ওই সব জায়গাতে, আমি জানি না তোমার গোপ্রোতে কতটা কি আসছে, তো ওই সব এরিয়াতে তাজপুরের বিচটা অ্যাকচুয়ালি দুর্ধর্ষ। রাস্তাটা দারুণ লাগছে। এখানে বিকেলের দিকে মনে হয় বসলে খুব ভালো লাগবে, মানে এখান থেকে বসে সানসেটটা যদি আমরা দেখতে পারতাম, সেটা একটা
আমরা কিন্তু এখন ওই জায়গাটাতে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছি আর পৌঁছে গেছি শঙ্করপুরে। এখানে এরা এখন কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া দাওয়া করছে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। এটা দরকার ছিল আমাদের এনার্জি বুস্টআপের জন্য। আবার এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে। এখানে এরকম ছোট ছোট এরকম জাস্ট জলের সরোবর মতো করা আছে ছোট্ট, এখানে প্রচুর মাছ ছাড়া আছে। আর ওখানে দেখো একটা রেস্টুরেন্টও আছে, আমরা দেখতে পাচ্ছি আম্রপালি রেস্টুরেন্ট বলে। এখানে বাঙালি খাবার দাবার সবই পাওয়া যায়। তো এখন সামনের দিকটা এগোই, বেশ অনেকগুলো বসার জায়গাও আছে এখানে, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই সামনে, ভালো লাগছে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দূরে পুরো ঝাউবনের শাড়ি আর তার সামনে ছোট্ট জলস্রোতের মধ্যে নৌকাগুলোকে দাঁড় করিয়ে রাখা আছে। আর ওই যে পিছনে পুরো সমুদ্রটা, কি সুন্দর লাগছে জায়গাটা। নতুন ভাবে আমাদের সাথে দীঘা দেখা আজকে। হ্যাঁ একদম তাই, একদমই তাই। আমরা দীঘার এই দিকটা কিন্তু সত্যি কোনোদিনও আমাদের আশা হয়নি, তাই এইবারের যে দীঘা ভ্রমণটা যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা কিন্তু পুরোপুরি সার্থকই হয়ে গেল। এইখানে দেখো কি সুন্দর সুন্দর বসার জায়গা করা, আরামসে এখানে বসে কিন্তু বেশ সুন্দর ভিউটা এনজয় করা যাবে। এখানে শীতকালে কিরকম ওয়েদার থাকবে? ঠান্ডা তো পড়বে না? শীতকালে একবার এসে দেখবো না হয় আমরা। এই যে পুরো জায়গাটা আসলে পুরো মাটিতে ভরপুর পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো একদম। তোমরা কি শীতকালে আবার আসতে চাও? আমরা তো সব সময় সব জায়গাতেই যেতে চাই। ভিউ পয়েন্ট একদম দেখো কাঠি বলে তখন এইখানে আমরা শীতকালে একটা প্ল্যান করব। আর পাশে পুরো ভিউতে এনজয় করার জন্য সাইডে সাইডে চেয়ারও দিয়ে রেখেছে। বেঞ্চ দিয়ে রেখেছে। ঠিক বলেছিস। এইটা কিন্তু পুরোটাই বার্ড ভিউ পয়েন্ট। তো আমি মনে করি বা আমার মনে হচ্ছে যে শীতকালে এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ড আসে, সেই জন্য কিন্তু এখানে, তাই না শুভজিৎ? আমি কি ঠিক বলছি? হ্যাঁ ওখানে বার্ড ভিউ পয়েন্ট লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখেই বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ড ভিউ পয়েন্ট। ওই জন্যই বোধহয় ওখানে অত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখি শীতকালে একবার আসবো। আমাদের আজকে এবারে দীঘার এক্সপেরিয়েন্সটা খুব ভালো। এই যে সোজা গেলে হচ্ছে আমাদের এবার দীঘা, আমরা দীঘার রাস্তাতেই যাচ্ছি। এবার আমাদের যেটা ঠিক করতে হবে, কারণ এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 3:15 বেজে গেছে। তো আমরা সেই সকালে ব্রেকফাস্ট করার পরে অ্যাজ কিছু খাইনি, কারণ আমাদের মোটামুটি একটু হেভি ব্রেকফাস্টই হয়ে গিয়েছিল। তো আমরা নিউ দীঘা পৌঁছে গেছি আর এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি হচ্ছে কোষে কষাতে। এখানটা গাড়িটা পার্ক করে নিচ্ছি। ভালো গাড়ি পার্কিং এর জায়গাও আছে, কারোর কোনো চিন্তা নেই। আমরা এখন এই নিউ দীঘায় এই জায়গাটা এলাম যেখানে কোষে কষা রেস্টুরেন্টটা আছে। তো আমরা এখন কোষে কষাতে লাঞ্চ করার জন্য ঢুকবো। আর এখানে আমাদের গাড়ি ওখানে পার্ক করে রাখা আছে, সোমনাথের গাড়ি, তার পাশে আমাদের গাড়ি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 3টে। আমাদের খাবার পুরোপুরি চলে এসছে। রাইস, প্লেন রাইস, বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা। তো টেবিলে সবার খাবারই মোটামুটি সার্ভ করা হয়ে গেছে, শুধু তিয়াশা মৃন্ময় চিংড়ি মাছ না নিয়ে ওরা ভেটকি পাতুরি নিয়েছে। তো ওভারঅল খাবারটা শেষ করে তোমাদের রিভিউ দিচ্ছি, আর সাথে কোনটার কি দাম পড়লো, টোটাল কত দাম পড়লো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমাদের টোটাল বিল এসছে 4,398, মানে ওই 4,400 টাকা মতো। কি আইটেম কি দাম নিয়েছে? প্লেন রাইস নিয়েছে 95, বাসন্তী পোলাও নিয়েছে 195, কষা মাংস 3 পিসের আমরা অর্ডার দিয়েছিলাম মাটন, সেটা নিয়েছে 385, চিংড়ি মালাইকারি 285 ছিল 3 পিস বাগদা চিংড়ির যেটা, আর ভেটকি পাতুরি 2 পিস ছিল 465, আর ঢাকাই মাংস 4 পিস নেওয়া হয়েছিল মাটন, সেটা হয়েছিল 550, আর একটা 20 টাকার জলের বোতল নেওয়া হয়েছিল দুটো, সেটা নিয়ে 40। তো ওভারঅল সব জিএসটি সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বিল হয়েছে 4,398।
এই আমরা দীঘা স্টেশনটা ক্রস করলাম করে এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে দীঘা মোহনার দিকে। আর ঘড়িতে এখন বাজে 5:10। ওদিকে ঘুরছে না তো? ঠিক হচ্ছে? এখানে একটা নতুন জিনিস হচ্ছে, আদি এখন বসে আছে রিজোর কোলে। 5 ইয়ার্স হয়ে গেছে। আদি এখন স্টিয়ারিং এ হাত, যদিও রিজোর সাপোর্ট ডেফিনেটলি আছে, স্টিল আর কি। এটাতে আদি বেশ মজা পায়। বাবা ঠিকঠাক হচ্ছে তো? করো, সোজা করে করতে হবে তো। ফাঁকা, তার জন্যই আর কি ওকে কোলে বসানো। সব পাওয়া যায় না। আমরা এই পৌঁছে গেছি দীঘা মোহনাতে। গাড়ি থেকে নামতেই পুরো ভক ভক করে মাছের গন্ধ এসে নাকের মধ্যে লাগলো। কয়েকটা দোকান এখনো খোলা আছে, মধুমিতারা অলরেডি ওখানে ওই যে যাচ্ছে, ওর কিছু মাছ অ্যাকচুয়ালি কেনার প্ল্যান আছে। এখানে বেশিরভাগ দোকানই এখন দেখছি বন্ধ, কারণ ঘড়িতে এখন বেজে গেছে হচ্ছে প্রায় 5:30। তো এখন বেশিরভাগ দোকানই বন্ধ আছে। যে কটা এখন দোকান আছে আমি তোমাদের একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখিয়ে দিই। তো চলো, কোন কোন মাছ কি আছে, কত কি দাম। এটা 900। কি মাছ এটা? ইলিশ মাছ? এটা ধরা যাবে তো? এই নোনতা ওই নোনা হবে না তো? কমে গেছে তো। না এত আর পমফ্রেট কত করে দিচ্ছ? 600 দুটোই? না ওটা 550। এই সাইজটা না দিদি ভাই, এই সাইজটা। এটা 600, এইটা 600, এটা হচ্ছে 550। এই পাশটা হচ্ছে পুরো শুটকি মাছের দোকান, সব ধরনের শুটকি মাছ এখানে পাওয়া যাচ্ছে। ছোট শুটকি থেকে, চিংড়ি শুটকি থেকে, ইলিশ শুটকি থেকে, সব ধরনের শুটকি মাছ এখানে আছে। এটা থেকে অ্যাকচুয়ালি গন্ধটা বেরোয় বেশি। আর এখানে একটা মাছের দোকান আছে। 900, 600, 700। প্যাকেট করিস না। বাহ, কত করে নিল মধুমিতা? 500 টাকা করে। বরফ দিচ্ছে এখানে। এটা কত করে? এটা সমুদ্রে নতুন পাওয়া গেছে। ঘড়িতে বাজে 6:15 আর আমরা এখন বেরিয়ে পড়লাম সারা দিনের ঘোরা ঘুরে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাস্ট মোহনা বিচ থেকে বেরোলাম, বাদিকে হচ্ছে আমাদের সমুদ্র। সমুদ্রকে আজকের মতো টাটা করে কিন্তু আমরা এখন বাড়ির পথে। সোমনাথরা প্রচুর মাছ বাজার করেছে, ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভেটকি সব কিছু নিয়ে নিয়েছে। বাদিকে চলে গেল নিউ দীঘার গেট, আর এই ডান দিকের রাস্তাটা দিয়েই আমরা এসেছিলাম। এটা থেকেই তোমার ওই নতুন রাস্তাটা কানেক্ট করে, যেটা দিয়ে আমরা এতক্ষণ গেলাম। তো আমরা এখন এই সামনে চলে এসেছে দীঘার গেট। তো দীঘার গেটকে এবার টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে সারা দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, সবাই মিলে খুব মজা করেছি। সত্যিই বাড়ি থেকে বেরোনোর আগে ভাবিনি যে এতটা আনন্দ হবে, এতটা মজা হবে। ভেবেছিলাম সেম জায়গাতেই তো যাচ্ছি, কি আর এমন নতুন করব, কিন্তু অনেক কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে কিন্তু আজকে আমরা বাড়ি ফিরছি। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 6:30 আর আমরা এখন মোহনা বাইপাসে উঠে গেছি। সোজা বাড়ির দিকেই আমরা যাচ্ছি। রাস্তায় আমরা একবার দুবার হয়তো দাঁড়াবো, কিছু চা তো খেতেই হবে, কারণ একটানা তো 4 ঘন্টা 4.5 ঘন্টা তো যাওয়া একটু ডিফিকাল্ট। এমনি টেনে দেওয়া যায়, বাট একটু নেমে আস্তে আস্তে চললে ভালোই লাগে। তো চলো বাড়ি ফেরা জার্নিটা এবার স্টার্ট করি। আমরা এক্সপ্রেস ধাবাতে ঢুকে গেছি, শেরে পাঞ্জাবে প্রচণ্ড ভিড় ছিল বলে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 11:15। চলে এসছে আমার আর শুভদীপদার হোয়াইট সস পাস্তা, চিকেন পাস্তা। আর রিজো আর জিদ্দা নিয়েছে হচ্ছে মিক্সড হাক্কা নুডলস, নিয়েছে গো চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা, আর ওদিকে তিয়াশা আর মৃন্ময় নিয়েছে বাটার নান, চিকেন ভর্তা। আর বাবু ওখানে ওরা সব নিয়েছে মিক্সড ফ্রাইড রাইস। ধাবা থেকে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠেও পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি।
আমরা যা যা ওখানে খেয়েছি সেটা হলো বাটার নান, চিকেন ভর্তা, মাঞ্চুরিয়ান, হোয়াইট সস চিকেন পাস্তা, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড হাক্কা নুডলস, সাথে চিকেনের 2টো আইটেম। মানে ওভারঅল খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, ভালো টেস্ট ছিল খাবারের, কোয়ান্টিটি ওয়াইজও বেশ মানে ভালোই ছিল আর কি, 1/2 আরামসেই হয়ে গেছে। তো সব মিলিয়ে আমাদের ওভারঅল বিল হয়েছে কিন্তু 3460, মোটামুটি রিজনেবলই পড়েছে। দুপুরবেলাও আমরা ওখানে কষাতে লাঞ্চ করেছিলাম, সেখানকারও কিন্তু খাবার দাবারের কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো খুবই ভালো ছিল, দাম অনুযায়ী বেশ ভালোই কিন্তু আমরা লাঞ্চ এবং ডিনার দুটোই এনজয় করলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 12। হ্যাঁ, ব্রেকফাস্ট ডেফিনেটলি ভালো ছিল, আনন্দে করেছি, সারাদিনে আজকে ভালোই ছিল আর কি। তো এখন 11টা 12 বাজে, আমরা কোলাঘাট থেকে জাস্ট বেরোলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12টা 22 আর আমরা কিন্তু নিবেদিতা সেতুতে উঠে পড়েছি। এখান থেকে এখনো আমাদের বাড়ি দেখাচ্ছে হচ্ছে 15 কিলোমিটার, আধ ঘন্টা মতো সময় লাগবে। তো অলমোস্ট আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাব। একটু লেট হয়ে গেল, আমরা যা টাইম এস্টিমেট করেছিলাম তার থেকে একটু লেট হয়ে গেল। তো আদিও অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমরাও একটু টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলের সাথে থেকো। আমাদের যেরমভাবে তোমরা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, সেরমভাবেই দিয়ে যেও। তো আগামী দিনে তোমাদের জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, আর দেখা হবে নেক্সট ব্লগে।